হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো তোমাদের সকলকেই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা মূলত ইন্ডিয়ান ফুটবলের একটা ট্রান্সফার টক রিলেটেড ভিডিও। দুটো বিষয়ে কথা বলবো, দুটো প্লেয়ারের বিষয়ে কথা বলবো। তার মধ্যে একটা অবশ্যই ট্রান্সফার রিউমার, দুটোকেই ট্রান্সফার রিউমার বলা যেতে পারে এখানে, আমি অ্যাটলিস্ট তাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই দুটো বিষয় নিয়ে নিজস্ব মতামত এবং থটস সেগুলোও আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন কেরালা ব্লাস্টার্স এফসি অর্থাৎ কেবিএফসির ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ার হর্মিপাম রুইবা। 24 বছর বয়সী এই ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ার, যিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে রয়েছেন। তো শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসির এই হর্মিপাম রুইবার উপর নজর রয়েছে ইস্টবেঙ্গল এফসি অর্থাৎ ইবিএফসি দলের। তাকে দলে নেওয়ার একটা হয়তো চেষ্টা ইস্টবেঙ্গল করছে, তার উপর একটা ইন্টারেস্ট দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি। এখানে ব্যাপারটা হচ্ছে হর্মিপাম রুইবার সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির এখনও চুক্তি রয়েছে। আমি যতদূর জানি 2027 সালের 31শে মে পর্যন্ত হর্মিপাম রুইবার সাথে কেরালা ব্লাস্টার্স এফসির চুক্তি রয়েছে। বাট এখানে যেমনটা জানা যাচ্ছে যে কেবিএফসি এই হর্মিপাম রুইবাকে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ করছে এবং কোনো ভালো অফার যদি তারা কোনো দলের থেকে পায় এই হর্মিপাম রুইবা রিগার্ডিং, তাহলে হয়তো কেবিএফসি এই হর্মিপাম রুইবাকে ছেড়ে দিতে পারে এবং সেখানেই ইস্টবেঙ্গল এফসি নাকি ইন্টারেস্ট শো করেছে এই হর্মিপাম রুইবাকে দলে নেওয়ার ব্যাপারে। এবার দেখো, হর্মিপাম রুইবা ডেফিনেটলি একজন খুব ভালো মানের সেন্টার ব্যাক, খুব ভালো কোয়ালিটির প্লেয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ডিলটা যদি হয়, মানে সত্যি যদি হর্মিপাম রুইবাকে ইস্টবেঙ্গল নেয়, সাইন করায় 2025-26 মৌসুমের জন্য, বা যদি একটা লং টার্ম ডিলও হয়, তাহলে কি এই ডিলটা খুব ভালো হবে? মানে আদৌ কি এটা ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে এই প্লেয়ারটাকে দলে নেওয়ার? সেই বিষয়ে যদি আমি আমার মতামত দিই, তো দেখো, প্রথমেই বলবো ইস্টবেঙ্গল দলটা খুব একটা ভালো ফুটবল খেলেনি, এটা আমরা সবাই জানি। 2024-25 মৌসুমে ডিফেন্সিভলিও খুব খারাপ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল, সেটা ঠিক। কিন্তু সেই দলটার দিকে যদি তাকানো যায়, সেই দলটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনে কিন্তু আনওয়ার আলী রয়েছেন। লালচুংনুঙ্গাকে হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, যেমনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, যে হয়তো লালচুংনুঙ্গাকে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে। বাট যদি ছেড়েও দেয়, তার মানেও আনওয়ার আলী থাকছেন। আনওয়ার আলীর সাথে তো বেশ কয়েকটা মৌসুমের চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলে, তো আনওয়ার আলী থাকছেন। তো এখানে কি হর্মিপাম রুইবাকে যদি ইস্টবেঙ্গল নেয়, তাকে কি কোথাও না কোথাও আনওয়ার আলীর ব্যাকআপ হিসেবে ধরা হচ্ছে? কারণ সেটাই তো হবে। একসাথে তো দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ারকে আমার মনে হয় না ইস্টবেঙ্গল স্টার্টিং 11-এ খেলাবে বলে, সেরকম আমার মনে হয় না হবে বলে। তো হর্মিপাম রুইবাকে কি ব্যাকআপ হিসাবে ধরছে আনওয়ার আলীর? সেরকমটাই তো দাঁড়াচ্ছে। এবার যদি ব্যাকআপ হিসাবেই ধরতে হয়, তাহলে এরকম একটা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে কি ইস্টবেঙ্গল আনতে চাইবে? এটা কিন্তু মানে ঠিক আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। কারণ ট্রান্সফার ফি দিয়ে তুমি সেই ধরনের প্লেয়ারকেই ডেফিনেটলি নিজের দলে আনতে চাইবে যে প্লেয়ারটা তোমার একটা স্টার্টিং 11, সেই স্টার্টিং 11-এর একটা প্ল্যানিংয়ের অন্যতম সদস্য হবে। সেই রকম একটা প্লেয়ারকে ডেফিনেটলি কোনো টিম ট্রান্সফার ফি দিয়ে দলে আনতে চায়। তো একটা ব্যাকআপ প্লেয়ারকে কি ট্রান্সফার ফি দিয়ে আনবে, নাকি আনওয়ার আলীর প্রতি ইস্টবেঙ্গলের ভরসা নেই? এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো আমার মনে হয় এটা নাও হতে পারে। এখন দেখো, এটা একটা ট্রান্সফার রিউমার বলতে পারো, এখন ট্রান্সফার রিউমারের মধ্যেই ধরছি ব্যাপারটাকে। তো যদি আনে ইস্টবেঙ্গল, ডেফিনেটলি একটা ভালো সিগনেচার তো হবেই, তবে কতটা লাভ হবে সেই নিয়ে আমার কিন্তু যথেষ্ট ডাউট থেকে যাচ্ছে। কারণ আনওয়ার আলী ইস্টবেঙ্গলে রয়েছেন, হর্মিপাম রুইবা একজন খুব ভালো মানের ডিফেন্ডার, তাকে বেঞ্চে বসিয়ে রাখবে না নিশ্চয়ই ইস্টবেঙ্গল। তো জানি না কি করবে, দেখা যাক। সেদিকে আমাদের নজর থাকবে যে আদৌ হর্মিপাম রুইবাকে ইস্টবেঙ্গল আনে কিনা, এবং আনলেও ইস্টবেঙ্গলের এখানে প্ল্যানিং কি থাকে। আনওয়ার আলী লালচুংনুঙ্গাকে ছাড়বে না, আনওয়ার আলী থাকছেন, প্লাস আবার হর্মিপাম রুইবা, কি করবে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের নজর রাখতে হবে। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো,
তিনি হচ্ছেন রবসন রবিনো। এবার এই রবসন রবিনো প্লেয়ারটাকে নিয়ে লাস্ট দু একটা মরশুমে কিন্তু অনেকবার শোনা গেছে যে এই প্লেয়ারটা ইন্ডিয়ায় আসতে পারেন। ঠিক আছে, সবচেয়ে বেশি করে যে ক্লাবটার, যে দলটার নাম শোনা গেছে সেই দলটার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। এবং কারণটাও হয়তো তোমরা সবাই জানো যে 2024-25 মরশুমের মাঝামাঝি যখন অস্কার ব্রুজো তিনি ইস্ট বেঙ্গল এফসি দলের দায়িত্ব নিলেন, তখন থেকেই কিন্তু শোনা যাচ্ছিল যে অস্কার ব্রুজো হয়তো এই রবসন রবিনোকে আনতে পারেন। কেন? এই কারণটাও তোমরা জানো যে বাংলাদেশের বসুন্ধরা কিংসের যখন কোচ ছিলেন অস্কার ব্রুজো, তার আন্ডারে কিন্তু ওই বসুন্ধরা কিংসেই রবসন রবিনো খেলেছিলেন এবং দুর্দান্ত একটা প্লেয়ার, দুর্দান্ত কোয়ালিটির প্লেয়ার, দুর্দান্ত মানের প্লেয়ার, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তখন থেকেই শোনা যাচ্ছিল যে অস্কার ব্রুজো যেহেতু ইস্টবেঙ্গল এফসিতে কোচ হয়ে এসেছেন, তাহলে হয়তো আমরা রবসন রবিনোকে কোনো না কোনো টাইমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে পেতে পারি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং এই মরশুমেও মানে 2025-26 মরশুমেও হয়তো এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল যে হয়তো অস্কার ব্রুজো রবসন রবিনোকে নিতে পারেন ইস্টবেঙ্গল দলে। বাট এখন কিন্তু টোটালি একটা ইউটার্ন হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এই খবরটা ছড়িয়ে পড়েছে এবং খবরটা শোনা যাচ্ছে যে রবসন রবিনো নাকি মোহনবাগান সুপার জায়েন্টে আসতে চলেছেন। মোহনবাগান সুপার জায়েন্টের সাথে মানে এমবিএসজির সাথে নাকি রবসন রবিনোর অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। 2025-26 মরশুমে আমরা রবসন রবিনোকে মোহনবাগানে দেখতে পেতে চলেছি, এরকমটা অনেক জায়গায় বলা হচ্ছে। এবং কয়েক জায়গায় তো এরকমও বলা হচ্ছে যে রবসন রবিনোর সাথে এমবিএসজির ডিল ডান হয়ে গেছে। তো এটা যদি হয় একটা খুব সারপ্রাইজিং ব্যাপার হবে আমার জন্য, কারণ মোহনবাগানের নামও কিন্তু শোনা গিয়েছিল যে রবসন রবিনোকে হয়তো মোহনবাগানও নিতে পারে, মানে শোনা গিয়েছিল, অনেকবারই শোনা গিয়েছিল। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকদিন আগেকার কথা বললেও কিন্তু এটা মানুষ ভেবেছিল যে রবসন রবিনো হয়তো আসলে ইস্ট বেঙ্গলে আসতে পারেন যদি ইন্ডিয়ায় আসেন। বাট এটা টোটালটা ঘুরে গিয়ে একদম মোহনবাগান হয়ে যাবে ব্যাপারটা, এবং এরকমও বলা হবে যে মোহনবাগানের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, মোহনবাগানের সাথে ডিল নাকি সাইন হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ রকমের একটা সারপ্রাইজিং ব্যাপার, অ্যাটলিস্ট আমার কাছে। এবার ব্যাপারটা দেখো, যদি মোহনবাগানে রবসন রবিনো আসেন, যদি ডিলটা ফাইনালি হয়, যদি হয়, হয়ে গেছে অনেক জায়গায় বলা হচ্ছে, যদি হয়ে গিয়ে থাকে বা যদি হয়, তাহলে ডিলটা কেমন হবে সেখানে আমার মতামত কি। এবার প্রথমেই এটা বলবো যে এই ডিলটার ব্যাপারে যখন থেকে শোনা গেছে, বা এটা যদি ট্রান্সফার রিউমারও বলি, এই ট্রান্সফার রিউমারটার ব্যাপারে যখন থেকে মানুষ জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা ভাগ দেখা যাচ্ছে, মানে 50% পজিটিভ কথা বলছেন, 50% মানুষ নেগেটিভ কথা বলছেন। অনেক মানুষ বলছেন যে এটা খুব একটা ভালো সিগনেচার হলো না, আবার কয়েকজন বলছেন যে না, এটা একটা দুর্দান্ত সিগনেচার হয়েছে। তো আমি দুটো বিষয় নিয়েই কথা বলবো, দুটো পার্সপেক্টিভ নিয়েই কথা বলবো। কেন কিছু মানুষ নেগেটিভ বলছেন, সেই নেগেটিভ কেন বলছেন সেই কারণগুলোও বলবো, কেন কিছু মানুষ পজিটিভ বলছেন সেই কারণগুলোও বলবো। এবং এই নেগেটিভ পজিটিভ যারাই যেটাই বলছেন সেটা কিন্তু প্রত্যেকটারই কিন্তু লজিক রয়েছে, প্রত্যেকটাই কিন্তু যুক্তিযুক্ত। এবং সেই পজিটিভ নেগেটিভগুলো নিয়ে কিন্তু আমিও ভেবেছি, এগুলো কিন্তু আমার ভাবনা চিন্তার মধ্যেও এসেছে এবং এগুলো কিন্তু আমারও থটস বলতে পারো। তো প্রথমে নেগেটিভগুলোর কথায় আসি। প্রথমে এটা বলে দিই যে রবসন রবিনো 29 বছর বয়সী একজন প্লেয়ার। তিনি লাস্ট কিন্তু ব্রাজিলের কোনো একটা দলে খেলছিলেন, সেখানে খুব বেশি ম্যাচ তিনি খেলেননি, এটাও ঠিক। এবং তার সাথে সাথে তিনি এটাও বলতে হবে যে তিনি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন, মেনলি একজন লেফট উইঙ্গার, তিনি উইংয়েও খেলতে পারেন, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন এবং স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন। তো এই হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন রবসন রবিনোর ব্যাপারে, এবং তিনি যে কোয়ালিটি প্লেয়ার সেটা মোটামুটি সবাই জানে। এবার যদি সেই নেগেটিভ এবং পজিটিভ পার্সপেক্টিভগুলোর কথায় আসি, প্রথমে যদি নেগেটিভ নিয়ে কথা বলি, কেন রবসন রবিনো যদি মোহনবাগানে আসেন, যদি মোহনবাগান ডিলটা করে নিয়ে থাকে বা যদি ডিলটা হয় ইন ফিউচার, তাহলে কেন কিছু মানুষ এটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, নেগেটিভ সাইডগুলো যদি আমি তুলে ধরি। তো প্রথমেই যেটা ম্যাক্সিমাম মানুষ ভাবছেন সেটা হচ্ছে রবসন রবিনোর কিন্তু একটা চোট ছিল, ঠিক আছে, একটা ইনজুরি হয়েছিল। এবার সেই ইনজুরিটাকে কাটিয়ে তিনি কতটা সাবলীলভাবে মোহনবাগানে খেলতে পারবেন সেটা নিয়ে অনেকের মধ্যে একটা ডাউট রয়েছে, এটা কিন্তু আমার মনের মধ্যেও রয়েছে।
তো এটা একটা নেগেটিভ দিক বলতে পারি। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে লাস্ট মরশুমটাই রবসান রবিনো কিন্তু খুব একটা, লাস্ট মরশুম মানে এই 2024-25 মরশুমটার কথা বলছি, সেখানে কিন্তু রবসান রবিনো খুব বেশি ম্যাচ খেলেননি, খুব বেশি প্রফেশনাল ম্যাচ কিন্তু তিনি খেলেননি। সুতরাং ম্যাচ প্র্যাকটিসের মধ্যে কিন্তু তিনি সেইভাবে নেই। এটাও একটা চিন্তার ব্যাপার যে যে প্লেয়ারটা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে সেভাবে নেই, সেই প্লেয়ারটা কোথাও না কোথাও আসছে আইএসএলে খেলতে, তাও আবার মোহনবাগান সুপার জায়েন্টে। এটাও একটা কিন্তু নেগেটিভ কোথাও না কোথাও ভাবনা চিন্তা অনেক মোহনবাগান সমর্থকদের মধ্যে চলছে, এটাও একটা কারণ। তৃতীয়ত যে ব্যাপারটা অনেকে ভাবছেন সেই ব্যাপারটা হচ্ছে যে এই রবসান রবিনো প্লেয়ারটা কার পরিবর্তে আসবেন, কোন প্লেয়ারের পরিবর্তে আসবেন? তিনি কি গ্রেগ স্টিওয়ার্টের পরিবর্ত হিসাবে আসছেন, নাকি দিমিত্রি পেট্রাটোসকে মোহনবাগান ছেড়ে দেবে? এটাও কিন্তু একটা নেগেটিভ দিকে রান করছে, কারণ অনেকে বলছেন যদি গ্রেগ স্টিওয়ার্টের পরিবর্তে এই প্লেয়ারটা আসে তাহলে হয়তো এটা একটা ডাউনগ্রেড সিগনেচার হবে। অনেকে এটাও বলছে যে গ্রেগ স্টিওয়ার্টকেই সেরকম হলে রেখে দিতে পারতো মোহনবাগান। তো গ্রেগ স্টিওয়ার্টের পরিবর্ত হিসাবে যদি তিনি আসেন, অনেক মানুষ মনে করছেন যে এটা একটা ডাউনগ্রেড সিগনেচার হবে। এছাড়া কি, যদি দিমিত্রি পেট্রাটোসের পরিবর্তে আসেন, মানে পেট্রাটোসকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলেও মানুষ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অনেক মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ পেট্রাটোস বহু মোহনবাগান সমর্থকদের চোখে এই মুহূর্তে নয়নের মণি। হ্যাঁ, হয়তো 2024-25 মরশুমটা পেট্রাটোসের খুব একটা ভালো যায়নি, বাট তার আগের দুটো মরশুম পেট্রাটোস দুর্দান্ত ফুটবল খেলেছিলেন, এটা মানতেই হবে। তো একটা মরশুম হয়তো ভালো যায়নি, দ্যাট ডাজন্ট মিন যে তার কোয়ালিটি নিয়ে আমরা প্রশ্ন তুলব বা তিনি খারাপ প্লেয়ার হয়ে গেলেন, এটা হয় না, এটা বলা যায় না। তো পেট্রাটোসকে অনেক মানুষ ভালোবাসেন, তো এই ব্যাপারটাও কোথাও না কোথাও তারা মেনে নিতে পারছেন না যে পেট্রাটোসকে যদি মোহনবাগান ছেড়ে দেয় সেই জায়গায় রবসান রবিনো, এই ব্যাপারটাও কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না। এটাও ঠিক, এটাও একটা নেগেটিভ দিকে রান করছে। আরও একটা নেগেটিভ জিনিস কি উঠে আসছে সেটা হচ্ছে, দেখো বাংলাদেশের বসুন্ধরা কিংসে তিনি খেলেছেন, ওখানকার ফুটবল খেলেছেন, ওখানকার লিগে খেলেছেন, বাট আইএসএল এর স্ট্যান্ডার্ডটা কিন্তু এই লাস্ট কয়েকটা মৌসুমে একটা আলাদা জায়গায় চলে গেছে, অনেকটা মানে হাই লেভেলে চলে গেছে, এবং সেখানেও মোহনবাগানের যে লেভেলটা সেটা কিন্তু আরও হাইফাই। লাস্ট 2-3টে মৌসুমে মোহনবাগানের যেরকম পারফরমেন্স, সেখানে কিন্তু মোহনবাগানের লেভেলটাও বেশ হাইফাই, ঠিক আছে? তো সেই রকম একটা লিগে, মানে আইএসএল এর মতো একটা লিগে এসে মোহনবাগান সুপার জায়েন্টের মতো এত বড় একটা দলে রবসান রবিনো কি আদৌ ভালো ফুটবল খেলতে পারবেন, সেটা নিয়েও কিন্তু মানুষের একটা চিন্তা, মানুষের মধ্যে একটা ডাউট। এবং প্রত্যেকটাই যে নেগেটিভ জিনিস বললাম সেগুলো কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত, এবং এই জিনিসগুলো আমারও ভাবনা চিন্তার মধ্যে আসছে, এগুলো আমিও ভাবছি, আমারও থটস এগুলো। তো এইগুলো গেল নেগেটিভ জিনিস। এবার যদি পজিটিভের কথায় আসা যায়, কিছু পজিটিভও রয়েছে। যারা ভাবছেন যে রবসান রবিনো মোহনবাগানে এলে ভালো হবে, সিগনেচারটা ডিলটা ভালো হবে, তাদেরও বেশ কিছু যুক্তি রয়েছে এবং সেগুলোকেও আমি অ্যাকসেপ্ট করছি। যেমন প্রথম পজিটিভ ব্যাপারটা হচ্ছে রবসান রবিনো কিন্তু এশিয়াতে খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এশিয়ার কীরকম ক্লাইমেট, সেই ক্লাইমেটে খেলার কিন্তু তার এক্সপিরিয়েন্স রয়েছে, যেহেতু তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসে বেশ কয়েকটা মরশুম খেলেছেন। তো ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ার ক্লাইমেটের সাথে মানিয়ে নিতে তার খুব একটা প্রবলেম হবে না, এটা একটা ডেফিনেটলি পজিটিভ দিক। দ্বিতীয়ত কি, রবসান রবিনোর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। হ্যাঁ, তিনি হয়তো লাস্ট মরশুমটা মানে 2024-25 মরশুমে খুব বেশি ম্যাচ খেলেননি, সেটা ঠিক, বাট তার ক্লাস, তার কোয়ালিটি, কি লেভেলের ফুটবলার সেটা আমরা জানি, তার ক্লাস কোয়ালিটি নিয়ে কখনো প্রশ্ন উঠতে পারে না। একটা দুর্দান্ত মানের প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার, এবং বসুন্ধরা কিংসে যখন তিনি খেলতেন তার একটা আলাদা অরা ছিল বসুন্ধরা কিংসে। তো এই রবসান রবিনো যদি মোহনবাগানে আসেন, অনেকে মনে করছেন যে তিনি যে লেভেলের প্লেয়ার, যে ক্লাসের প্লেয়ার, হয়তো তিনি ইজিলি ফিট হয়ে যাবেন মোহনবাগান দলের সাথে, এটা একটা পজিটিভ ব্যাপার অনেকে ভাবছেন। 3 নম্বর পজিটিভ ব্যাপারটা অনেকে ভাবছেন যে রবসান রবিনো কিন্তু বেশ একজন ইউটিলিটি ফুটবলার, মানে অনেক কটা পজিশনে তিনি খেলতে পারেন।
তিনি উইঙ্গে তো খেলতেই পারেন, উইঙ্গার তো বটেই, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও তিনি খেলতে পারেন, তিনি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। তো এরকম একটা ইউটিলিটি ফুটবলার কিন্তু যে কোনো একটা ফুটবল দলের কাছে একটা অ্যাসেট হতে পারে। তো এটাও একটা পজিটিভ দিক, এমন একটা ফুটবলার যিনি বিভিন্ন রকম পজিশনে খেলতে পারেন। তো ডেফিনেটলি এটাও একটা পজিটিভ দিক। তার বয়সটাও খুব বেশি নয়, খুব এজেড প্লেয়ার নন, 29 বছর বয়স অ্যাট প্রেজেন্ট আর কি। তো বয়সটাও খুব একটা বেশি নয়, এটাও একটা পজিটিভ দিক। তো এত কিছু ব্যাপার উঠে আসছে এবং প্রত্যেকটাই যে নেগেটিভ পজিটিভ ব্যাপারগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। এবার এই যে নেগেটিভগুলো বললাম সেই নেগেটিভগুলো কতটা নেগেটিভ বা কতটা পজিটিভ, কতটা ঠিক বা ভুল, এবং যে পজিটিভগুলো বললাম সেগুলো কতটা পজিটিভ মানে কতটা ঠিক বা ভুল, সেগুলো কিন্তু ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না যতদিন পর্যন্ত আমরা প্রপারলি একদম অফিসিয়ালি জানতে পারছি যে মোহনবাগানে সাইন করেছেন রবসন রবিনো, এবং যতদিন না পর্যন্ত এই রবসন রবিনো সত্যি যদি মোহনবাগানে আসেন, যতদিন না পর্যন্ত তিনি মোহনবাগানের জার্সিতে মাঠে নেমে ম্যাচ খেলছেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই নেগেটিভ পজিটিভগুলো কতটা ঠিক বা ভুল সেগুলো কিন্তু বিচার করতে পারবো না। তো আমার মতে দেখো, এখন থেকে বলাটা খুব মুশকিল, আমার যদি মতামত তোমরা নিতে চাও তো এখন থেকে বলাটা খুব মুশকিল। খুব ভালো মানের একটা প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই আমার মধ্যেও। তবে দেখা যাক আগে ডিলটা কি ফাইনালি হয়েছে না হয়নি এটা আগে ঠিকঠাকভাবে জানতে হবে। যদি হয়ে গিয়েও থাকে, কার পরিবর্তে তিনি আসছেন সেটা আমাদের দেখতে হবে, এবং সত্যি যদি মোহনবাগানে তিনি আসেন, যার পরিবর্তেই হোক, মোহনবাগানে এসে কেমন ফুটবল খেলেন সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে এই জিনিসটার যে করা হলো আর কি, রবসন রবিনোকে আনা হলো, সেটা কতটা যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে মেনলি দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলার ছিল, তার মধ্যে একটা অবশ্যই আমার কাছে ট্রান্সফার রিউমার, যেটা রবসন রবিনোর ব্যাপারটা মোহনবাগান সুপার জায়েন্টে বা এমবিএসজিতে আসার, এবং হর্মিপাম রুইবার প্রতি যে ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলে সেটাও কাইন্ড অফ ট্রান্সফার রিউমারের মধ্যেই আমি রাখছি। তো বেসিক্যালি এই ভিডিওটা একটা ট্রান্সফার টক রিলেটেড ভিডিও ছিল ইন্ডিয়ান ফুটবলের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাতে পারো। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে রাখতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।